চোর পুলিশ লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ। এ যেন সুকুমার রায়ের ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, সেই রকম ছিল তালগাছ, হয়ে গেল বেড়াল। দুধে দারোগা বঙ্কুবাবু তো তাজ্জব, শুধু তাজ্জব নন, রীতিমতো অবাক। থমকে দাঁড়িয়ে গেলেন কেষ্টনগরের পুতুলটি হয়ে। আসছিলেন টেকরা দিঘি থেকে একটা তদন্ত সেরে। দুদিন আগে সেখানে দুদলে খুব মারপিট, রক্তারক্তি হয়ে গেছে। তদন্ত সারতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সঙ্গের দুজন বন্দুকধারী সেপাইকে সেখানকার শান্তিরক্ষার ভার দিয়ে বঙ্কুবাবু সাইকেলে চেপে একা একা থানায় ফিরছিলেন। টেকরা দিঘির বিশাল মাঠের মাঝামাঝি পৌঁছে দেখলেন চাঁদ উঠেছে। কাঁচা রাস্তায় বড় ধুলো, তাই আস্তে আস্তে সাইকেল চালিয়ে আসছিলেন আর অভ্যাসগতভাবে গুনগুন করে গানও গাইছিলেন। তারপর সমানে দেখতে থাকলেন বাজ পড়া মুন্ডুহীন ঢ্যাঙা তালগাছ। সেই সময় হঠাৎ মনে পড়ছিল আসার পথে তো এমন কোনো তালগাছ দেখেননি। সেজন্যই একটু অবাক হয়ে সাইকেলে ব্রেক কষেছিলেন। তারপরই যত সব অদ্ভুত ঘটনা। তার চোখের সামনে জ্যোৎস্নাতে এই উটকো তালগাছটা হঠাৎ খাটো হতে হতে মাটির ভিতর সেদিয়ে যাচ্ছে। টর্চ আছে সঙ্গে, ঝটপট জেলে দেখলেন তালগাছটার জায়গায় একটা কালো বেড়াল নীল চোখ জলজল করে জ্বলছে এবং তার দিকে তাকিয়ে আছে। পুলিশকে ভূতের ভয় করতে নেই, তাছাড়া ওটা ভূত কিনা সেটা কখনো বোঝাও যাচ্ছে না। বঙ্কুবাবু সেই জন্যই খুব রেগে গিয়ে হুঙ্কার ছাড়লেন, তবে রে! কারো বেড়ালটা তবু গ্রাহ্য করল না। তার চেয়ে বিশ্রী ব্যাপার, টর্চটাও গেল বিগড়ে। সুইচ টেপাটেপি করে আলো জ্বলল না। তখন সাইকেল থেকে নেমে বঙ্কুবাবু সাইকেলটা দাঁড়ি করিয়ে রেখে পিস্তল বার করতে লাগলেন। পিস্তল টাক করে ট্রিগারও টানলেন। গুলি বেরোলো বিকট ফটাস ফটাস আওয়াজে, কিন্তু বেড়াটার গায়ে গুলি বিঁধল না। তখন আরো খাপ্পা হয়ে ফের গুলি ছুটতে আসলেন। 7টা গুলি খরচ হয়ে গেছে। এমন সময় একটি বেড়াল, সেটা হয়ে গেল একটা মানুষ। তারপর সেই মানুষটা খিখি করে খুব জোরে হেসে উঠল। খামোখা গুলি খরচ করে কি লাভ দারোগা বাবু? শঙ্কু দারোগা মানুষের কথা শুনে খুব ভড়কে গেলেন, কিন্তু মুখে সাহস করে গজরে উঠলেন, তুই কোন ব্যাটারে? আগে আমি সেই পাঁচু। বঙ্কুবাবু ততক্ষণে সঠিকভাবে বুঝতে পারলেন তিনি ভূতের পাল্লায় পড়েছেন। তালগাছের বিড়াল হয়ে যাওয়া চোখের কোনো ভুল হতে পারে না, কিন্তু মানুষ হয়ে পাঁচুতে রূপ নেওয়াটা তো তার চোখের ভুল হবে না। তার উপর কথাও বলছে। তার চেয়ে বড় কথা, এই পাঁচু ছিল ধুড়িবাজ এক সিধেল চোর। সম্প্রতি রোগে ভুগে সে মারা গিয়েছিল। তার সঙ্গে কেকড়াডিঘির মাঠে রাত বিরেতে দেখা হওয়াটা সহজ ব্যাপার নয়। শঙ্কু দারোগা মনে মনে ঠিক করলেন এসব ক্ষেত্রে আপোষ করাই ভালো। তাই তিনিও খিকখিক করে হেসে উঠলেন, তুই তাহলে পাঁচু? তাই এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? পাঁচু চোরের ভূত অবাক হয়ে বলল, আমাকে ভয় করছেন না যে দারোগা বাবু? একটুও না। চোরকে পুলিশ কখনো ভয় করে? ভয় করলে পুলিশের চাকরি থাকে নাকি? কিন্তু ভূতকে? আমি মরে ভূত হয়ে গেছি দারোগা বাবু। মরলে লোকে ভূতই হয়, এ আবার নতুন কথা কি? আমি মরলেও ভূত হব, দারোগা ভূত। শঙ্কু দারোগা খুব হেসে বললেন, তুই তো তাল গাছে ছিলি না, তারপর বেড়াল হলি, শেষে ফের পাঁচু হয়ে গেলি। আর আমি হলে কি করব জানিস? পাঁচুর ভূত আগ্রহ দেখিয়ে বলল, কি করবেন শুনি? বঙ্কুবাবু ভরাট গলায় বললেন, কথায় আছে না, স্বভাব যায় না মোলে। বুঝলি কিছু? আজ্ঞে না। তুই একটা হাদারাম। আমি সারা জীবন দারোগাগিরি করেছি, চোর ডাকাত ধরা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমি যখন মরব তখন সে স্বভাব যাবে কোথায়? তোর মতো চোরদের ধরবো, বেদম পিটনি দেব, ঠ্যাং খোড়া করে দিব, ঠ্যাং দুটো বেঁধে ঝুলিয়েও রাখবো। কথাটা শেষ হওয়ার আগেই পাঁচুর ভূত চেঁচিয়ে উঠল, আরে তাই তো, তাই তো। তারপর একেবারে অদৃশ্য হয়ে গেল। বঙ্কু দারোগা কিছু বুঝতে পারলেন না। বার কত ওকে ডাকাডাকি করে শেষে সাড়া না পেয়ে ধ্যাত্তেরি বলে সাইকেলে চাপলেন। রেগে মেগে এবার জোরে প্যাডেলে চাপ দিলেন। প্রচণ্ড বেগে থানায় ফিরে চললেন। পাঁচুর ভূত কেন এমন করে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল বুঝতে কয়েকটা দিন দেরি হলো বঙ্কুবাবুর। সিধিল চোর পাঁচুর মরার পর থেকে এলাকায় চুরি চামারি, বিশেষ করে শীত কাটা, একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাতের পর থেকে থানায় একের পর এক লোক এসে চুরি নালিশ করতে শুরু করলো। চুরিগুলোও ভারী অদ্ভুত রকমের। সিঙ্গি সাহের জামাই এসেছেন থলে ভর্তি বাজার করে। হঠাৎ থলেতে হ্যাঁচকা টান
এবং ঘুরে দেখেন থলেটি শূন্যে ভেসে উধাও হয়ে গেল। বিন্দুজি পুকুর ঘাটে বসে থালা বাসন মাজছে, আর পেছন ফিরতেই দেখেন একটা থালা বাসনও নেই। এমনকি বঙ্কুবাবুর কোয়ার্টারে এক রাত্রিরে শীত। বঙ্কুবাবুর বাবা অনিদ্রার রোগী। শীত কেটে চোর যেই পা দুটো ভেতরে ঢুকিয়েছে, সুইচ টিপে আলো জেলে খপ করে পা দুটো ধরে ফেলেছিলেন। লিকলিকে কালো দুটো পা, কিন্তু ধরা মাত্র হাত ঠান্ডায় জমে গেল। ধপাস করে ছেড়ে দিলেন, পা দুটো শীতের ভিতর থেকে ফুরুত করে বের হয়ে গেল। এবার বঙ্কুবাবু বুঝলেন কি হচ্ছে। খুব আফসোস হতে লাগলো তার। কেন যে বলেছিলেন পাঁচুর ভূতকে স্বভাব যায় না মোলে, ভুলটা সেখানেই হয়েছিল। পাঁচু ছিল চোর, কিন্তু মরেও যে চোরের স্বভাব যায় না পাঁচুর ভূতকে, সেটা মনে করিয়ে দেওয়া উচিত হয়নি দারোগা বাবুর। বড় ভাবনায় পড়া গেল। চোর যতক্ষণ মানুষ থাকে তাকে শায়েস্তা করতে পুলিশ ভূতই দরকার। বঙ্কুবাবু তো পাঁচু চোরের ভূতকে পাকড়াও করার জন্য মরে যেতে পারবেন না। বালাই ষাট, এ বয়সে তিনি মরবেন কেন? স্বয়ং মহৎ কোনো কাজের জন্য প্রাণ দিতে হলেও নেহাত দেয়া যেত, কিন্তু একটা সিসকে চোরকে ধরার জন্য প্রাণ ত্যাগ প্রশ্নই ওঠে না। রোজ এদিকে সালিশে সালিশে জেরবার, জেলার উপরালারাও চুটিয়ে ফলাও করে এই তল্লাটে চুরির খবর ছাপতে শুরু করেছে। সদর থেকে পুলিশ সুপার কড়া চিঠি লিখছেন। স্থানীয় এমএলএ মশাইও বারবার এসে শাসিয়ে যাচ্ছেন। গণতন্ত্রের যুগ, গণদরখাস্ত দিলে বঙ্কুবাবুর চাকরি চলে যাবে, বঙ্কুবাবুর চাকরি নিয়ে টানাটানি হতে পারে, এই ভাবনায় তার মনে বড় বেঁধেছে। বড় ভাবনার কাজ হলো দেখছি বঙ্কুবাবু। আসল সমস্যাটা হলো এসব চুরিচামারি যে ভূতের কীর্তি, সেটা তো বিশ্বাস করবে না লোকে। এমনকি উপর মহলে বলেও কোনো লাভ নেই। সংবিধানে ভূত বলে কোথাও কোনো কিছু নেই, কোনো আইন কানুনেও নেই। স্থানীয় লোকের মতে পাঁচুর কোনো সাগরেদি এসব কাজ করছে, কিন্তু সে যে তাও কারোর মাথায় আসতে পারে সেটাও বলা না। একদিন দুপুরবেলা মনমরা হয়ে থানার পিছন দিকে নিরিবিলি একটা আমতলায় শঙ্কুবাবু দাঁড়িয়ে আছেন। সেই সময় সনসনিয়ে বাতাস উঠল। একটা ঘূর্ণি হাওয়া ধুলোবালি শুকনো পাতা উড়িয়ে গাছটাকে নাড়া দিল। চোখে ধুলো ঢোকার ভয়ে চোখ বুজে ফেলেছিলেন বঙ্কু দারোগা। চোখ খুলে হকচকিয়ে গেলেন। সামনে একটু তফাতে আছেন তার বন্ধু করালি মোহন। তিনিও এক দারোগা বাবু, অন্য একটা থানায় ছিলেন বলে জানতেন। বহুদিন দেখা সাক্ষাৎ নেই দুজনে। বঙ্কুবাবু খুব খুশি হয়ে বললেন, আরে করালি যে, তুমি হঠাৎ কোত্থেকে? করালি মোহন মিটিমিটি হেসে বললেন, শুনলাম খুব ঝামেলায় পড়েছ চুরিচামারি নিয়ে, তাই ভাবলুম গিয়ে দেখি কোনো সাহায্যে আসতে পারে কিনা। বঙ্কুবাবু বললেন, ভালোই বলেছ বন্ধু, কিন্তু তুমি এখন কোন থানায় আছো? খোঁজ খবর কিচ্ছু পাইনে যে। সদরে কনফারেন্সে গিয়েও তোমাকে দেখতে পাইনে, নিশ্চয়ই অন্য জেলায় বদলি হয়ে গেছো। করালি মোহন বললেন, বদলি হয়ে গিয়েছি সেটা ঠিক, তবে তোমার প্রবলেমটা আগে শুনি। বঙ্কুবাবু সংক্ষেপে পাঁচুর ভূতের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে সবটাই বললেন। শোনার পর করালি মোহন হেসে অস্থির, এই কথা? ঠিক আছে, আমি দেখছি বেটাকে। কি করে দেখবে? বেটা তো মানুষ নয়, ভূত। করালি মোহন হাতের বেটন নাড়া দিয়ে বললেন, ভূতকে শায়েস্তা করতে ভূত চাই, বুঝলে তো? কিন্তু সেটাই তো সমস্যা, পাচ্ছিটা কোথায় দারোগা ভূত? আছে আছে। করালি মোহন কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার একটা ঘূর্ণি বাতাস এলো মাঠের দিক থেকে। ধুলো ঢোকার ভয়ে আবার বঙ্কুবাবু চোখ বন্ধ করলেন। বাতাসটা চলে যেতে যেতে চোখ খুললেন, তারপর অবাক হয়ে গেলেন, করালি মোহন নেই। দুদিন পরে বন্ধু দারোগা লক্ষ্য করলেন থানায় আর একটিও চুরি হচ্ছে না, কেউ নালিশও করতে আসছে না। তারপর একদিন স্বয়ং এমএলএ মশাই এসেও হাজির, তাকে অভিনন্দন জানানোর জন্য। সদর থেকে পুলিশ কর্তার প্রশংসার চিঠি এসে গেল। ব্যাপারটা কি? করালি মোহন কি ভূতের ওজা দিয়ে পাঁচুকে শায়েস্তা করে ফেলেছেন? করালি মোহন পাকা লোক বটে, তার চেয়েও তার উদে দারোগা হওয়ার বুদ্ধি। তার বুদ্ধির প্রশংসা করতে হয়। নিশ্চয়ই রোজা লাগিয়ে বেটাকে পিটাচ্ছে আচ্ছা রকম, বেধড়ক মারাও উচিত। কেন যে ভূতের রোজার কথাটা তার মাথায় আগে আসেনি। তবে করালি মোহনের দৌলতে প্রমোশনের চিঠিটা পেয়ে গেলেন বঙ্কুবাবু। মফস্বল শহরে একেবারে এসডিপিওর পোস্টে প্রমোশন, অবিলম্বে জয়েন করতে হবে। রাত্রিরে জিনিসপত্র বাধা সাদা হচ্ছে আর কি। ভোরবেলা রওনা দেওয়া হবে। আনন্দে ও উত্তেজনায় ঘুম আসছে না তার চোখে।
আনন্দ প্রকাশ করতে নিরিবিলি গুনগুন করে গান গাওয়া অভ্যাস বঙ্কুবাবুর। তাই থানার প্রাঙ্গণ পেরিয়ে খেলার মাঠটাতে গিয়ে দাঁড়ালেন। তেমনি জ্যোৎস্না রাত, বাতাস বইছে, সবে গুনগুনিয়ে রবীন্দ্রসঙ্গীত ধরেছেন। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে। এমন সময় হঠাৎ দেখতে পেলেন কালো মতো কি একটা সামনে আসছে। গান ভঙ্গ হওয়ায় খাপ্পা বঙ্কুবাবু বললেন, কে রে? কালো মূর্তিটা দাঁড়িয়ে গেল, বলল, আমি স্যার। আমি কে? নাম কি? বাড়ি কোথায়? স্যার আমি পাঁচু। বঙ্কুবাবু খিকি করে হেসে বললেন, পাঁচু, আয় আয়, কেমন জব্দ হয়েছিস বল? পাঁচুর ভূত পাল্টা হেসে বলল, জব্দ হয়েছিলুম বটে, দিন কতক। তার মানে বুঝলেন না? করালি দারোগার নাতি গয়ায় পিণ্ডি দিয়ে ফিরে এসেছেন। এখন করালিবাবু উদ্ধার পেয়ে স্বর্গে চলে যাবেন, আর আমায় ঠেকাই কে? যাচ্ছিলুম হরিবাবুর বাড়ি শীত কাটতে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, ভাবলুম খবরটা দিয়েই যাই। বঙ্কুবাবু চমকে উঠে বললেন, করালি মোহনের পিণ্ডি? কি বলছিস রে পাঁচু? করালি মোহন মারা গেল কবে? আর করালি মারা গিয়েছিল সেদিন বলল না তো আমায়? কবে মরে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন? পাঁচু চোর বেজায় হাসতে থাকলো। আপনার অবস্থা দেখে আমার পেছনে লেগেছিল কিছুদিন। উফ, খুব ঠেঙানো ঠেঙিয়েছে, এখনো গা ব্যথা করছে। তবে যাই স্যার, বড্ড দেরি হয়ে যায়। ফোঁস করে শ্বাস ছেড়ে বঙ্কুবাবু বললেন, আমার প্রমোশন হয়ে তো দেখছি বড় ভুল হলো। তুই তো আবার লোকদের জ্বালাতে শুরু করবি। নতুন দারোগাবাবুটির বয়স কত? নিশ্চয়ই কম। ওরে পাঁচু, দোহাই তোর, ও বেচারাকে ঝামেলায় ফেলিস নে। পাঁচু বলল, তা কি করে হয় স্যার? আপনি তো মনে করে দিয়েছিলেন স্বভাব যায় না মোলে। বলে সে অদৃশ্য হয়ে গেল। দারোগাবাবু তার উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বললেন, ঠিক আছে, আমায় মরতে দে, তারপর মজা দেখাচ্ছি। উইল করে যাব, যেন কেউ আমার জন্য গয়ায় পিণ্ডি না দেয়। রাগে দুঃখে বঙ্কুবাবুর আগের মুড নষ্ট হয়ে গেছে। নতুন জায়গায় গিয়েই উকিল ডাকিয়ে এনে আবার উইল করতে হবে। একটু উপহাস লাগছে তার, সাথে একটু উপসংহারও বটে। মফস্বল শহরের বুদ্ধিমান উকিলরা বঙ্কুবাবুকে পরামর্শ দিয়েছিলেন নিজের পিণ্ডি দত্তের ব্যবস্থা বন্ধ করার বদলে পাঁচু চোরের পিণ্ডির ব্যবস্থা করলেই তো লেটা চুকে যায়। কিন্তু দুঃখের কথা, বঙ্কুবাবুর সে চেষ্টা সফল হয়নি। পাঁচুর ঝোড়ে বংশে কেউ ছিল না। তাছাড়া একজন চোরের নামে পিণ্ডি দেওয়ার লোকও খুঁজে পাওয়া যায়নি। যে শোনে সেই বলে, পাঁচুর নামে পিণ্ডি দিতে গয়া, প্যাসেঞ্জার ট্রেনে উঠে বসি, এদিকে আমার সর্বনাশ হয়ে যাক। আমি ওতে নেই বাবা। পিণ্ডি দেওয়ার আগেই পাঁচু ফতুর করে দিয়ে চলে যাবে। ভূতের কান খুব সজাগ, নজরও কড়া। সুতরাং বঙ্কুবাবুর পক্ষে ভূত হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় রইল না। ধন্যবাদ।